গ্রামীণফোন চলো বহুদূর ট্যাগলাইনটির মতো বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে বহুদূর এগিয়ে গেছে কোম্পানিটি। বিটিআরসি সূত্রে বাংলাদেশে বর্তমানে 16.7 কোটি মোবাইল ফোন সাবস্ক্রাইবার রয়েছে, যার মধ্যে 7.75 কোটি সাবস্ক্রাইবার নিয়ে জিপির মার্কেট শেয়ার 46% এবং বর্তমানে বাংলাদেশের শীর্ষ টেলিকম অপারেটর। 1997 সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকম ও নরওয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি টেলিনরের মধ্যকার জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত হয় জিএসএম ভিত্তিক মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। অপারেটরটির ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে 34,740 কোটি টাকা ব্যয় করেছে। নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, কভারেজ এরিয়া, সাবস্ক্রাইবার বেস ও রেভিনিউর দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর গ্রামীণফোন। হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রকাশিত ভাস্কর চক্রবর্তী ও ডেভিড লেনের প্রকাশিত একটি আর্টিকেল থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি ইকবাল কাদির 1993 সালে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে আমেরিকায় মোবাইল ফোনের বুম লক্ষ্য করেন। কানেক্টিভিটি ও ইজিয়ার অ্যাক্সেস টু ইনফরমেশনের ক্ষেত্রে মোবাইল ফোনের সুদূর ভবিষ্যৎ অনুধাবন করতে পেরে তিনি বাংলাদেশেও সার্বজনীন ডিজিটাল টেলিফোন সার্ভিস চালু করার স্বপ্ন দেখেন, যার প্রেক্ষিতে 1994 সালের মে মাসে চাকরি ছেড়ে সোশ্যাল ভেঞ্চার নেটওয়ার্কের ফাউন্ডার জশুয়া মিলম্যান থেকে $1,25,000 ফান্ডিং নিয়ে নিউ ইয়র্কে গণফোন ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এরপর বাংলাদেশে মোবাইল ফোন সার্ভিস চালু করার বিষয়ে তিনি অ্যাডভাইজার, ইনভেস্টর ও পার্টনারের কোয়ালিশন গঠন করার জন্য দেশি বিদেশে চেষ্টা চালিয়ে যান। সে সময় বাংলাদেশের মোট টেলিফোন লাইনসমূহের 70% ছিল ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা মেট্রোপলিটন এরিয়ায়। 3,50,000 সাবস্ক্রাইবার নিয়ে টেলিফোন ইন্ডাস্ট্রির টপ প্লেয়ার হিসেবে অনেকটা একচেটিয়া ব্যবসা চালাতো সরকারি মালিকানাধীন টিএনটি। মাত্র 20,000 সাবস্ক্রাইবার নিয়ে একমাত্র মোবাইল অপারেটর ছিল সিটিসেল এবং আরও 20,000 সাবস্ক্রাইবার নিয়ে গ্রামাঞ্চলে দুটি পে টেলিফোন সার্ভিস প্রোভাইডার ছিল, যারা প্রাথমিকভাবে জেলা কেন্দ্রগুলোতে কার্যক্রম পরিচালনা করত। তাছাড়া সে সময় দেশের প্রায় 80% মানুষই গ্রামে বসবাস করত এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার সার্বিক অগ্রগতির জন্য একটি বড় বাধা ছিল। জনাব ইকবাল কাদির এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশে ফিরে নানা পদক্ষেপ নিতে থাকেন। এক্ষেত্রে তাকে ইন্সপায়ার করেছিল গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট মডেল। তিনি এমন একটি ব্যবসায়িক মডেল ক্রিয়েট করতে চেয়েছিলেন যেখানে সেলফোন একটি ইনকাম সোর্স হিসেবে কাজ করবে। I worked with the Norwegians to create this cell phone company in Bangladesh. And the Norwegian company did not wish to come for several years, and eventually they came. Okay, but right after Bangladesh was the first country in Asia which contains 2-3 million people in all of Asia, but subsequently they went to many other Asian countries. টানা 3 বছর প্রচেষ্টার পর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং টেলিনরের সহযোগিতায় গড়ে তোলেন গ্রামীণফোন। 1996 সালের 28 নভেম্বর বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় গ্রামীণফোন এবং 1997 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে এর কার্যক্রম শুরু করে। গ্রামীণফোন বাংলাদেশের মার্কেটে জিএসএম প্রযুক্তির টেলিযোগাযোগ সেবা নিয়ে আসে এবং শুরু থেকেই তারা ইনকামিং কলের জন্য কোনোরূপ চার্জ ছাড়াই সেবা দিতে থাকে। এদিকে জুন 1997 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন যৌথভাবে গ্রামীণফোনের সাথে একটি প্রজেক্ট পরিচালনার জন্য সমর্থন দেয়। প্রজেক্টটির মূল কার্যক্রম ছিল দেশব্যাপী সেলুলার টেলিফোন সিস্টেম নির্মাণ এবং পরিচালনা, যা প্রধান শহরগুলোতে কমন সেলুলার সার্ভিস প্রোভাইড করবে এবং দেশের গ্রামাঞ্চলগুলোতে ভিলেজ পে টেলিফোন সার্ভিস প্রোভাইড করবে। 1998 সালের জানুয়ারিতে এডিবি $1.6 মিলিয়ন একটি ইকুইটি ইনভেস্টমেন্ট সহ $30 মিলিয়ন পর্যন্ত লোন অ্যাপ্রুভ করে। প্রতিষ্ঠার পর থেকে উন্নত সেবা, কভারেজ এরিয়া এক্সপ্যানশন, নিত্য নতুন অফার যোগ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের মানুষকে সাফল্যের সাথে টেলিকমিউনিকেশন সেবা দিয়ে এসেছে, যার ধারাবাহিকতায় 2008 সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শেয়ার বাজারেও অন্তর্ভুক্ত হয়। বর্তমানে 55.80% শেয়ার নিয়ে গ্রামীণফোনের সর্বোচ্চ শেয়ার হোল্ডার নরওয়ের টেলিনর এবং 34.20% শেয়ার নিয়ে আরেকটি বড় অংশীদার গ্রামীণ টেলিকম। কোম্পানিটির বাকি 10% শেয়ার সাধারণ ইনভেস্টর ও প্রাতিষ্ঠানিক ইনভেস্টরদের অধীনে। 1998 সালে গ্রামীণফোন পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক ছাড়াই মোবাইল টু মোবাইল সার্ভিস চালু করে। 1999 সালে তারা দেশের প্রথম প্রিপেইড সার্ভিস লঞ্চ করে এবং 2000 সালের মধ্যেই দেশের মোবাইল নেটওয়ার্ক কভারেজ 30টির মতো জেলায় ছড়িয়ে যায়। 2001 সালে তারা ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল লঞ্চ করে, যেটি মূলত এক ধরনের টেকনিক্যাল স্ট্যান্ডার্ড যা ওয়্যারলেস মোবাইল নেটওয়ার্ক দ্বারা ইন্টারনেট থেকে ইনফরমেশন অ্যাক্সেস করার সুবিধা দিচ্ছিল। এভাবে সময়ের সাথে সাথে নতুন সার্ভিস আনার ফলে জনপ্রিয়তা বাড়তে থাকে গ্রামীণফোনের এবং এ ধারাবাহিকতায় 2002 সালে বিডি বিজনেস অ্যাওয়ার্ড ফর বেস্ট জয়েন্ট ভেঞ্চার এন্টারপ্রাইজ অর্জন করে নেয় গ্রামীণফোন।
পরবর্তী বছরের মধ্যে তাদের টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা 10 লক্ষ মাইলফলক হিট করে। এর পরের বছরগুলোতেও অবাক করার মতো হারে বাড়তে থাকে জিপির সাবস্ক্রাইবার সংখ্যা। এদিকে 2004 সালের জানুয়ারিতে নেটওয়ার্ক এক্সপ্যানশনের জন্য জিপি আরও $20 মিলিয়ন ফান্ড পেয়ে যায়, যা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন এবং নরওয়েজিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ যৌথভাবে প্রোভাইড করে। 2005 সালের এপ্রিলে গ্রামীণফোন বাংলাদেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক রিচার্জ সিস্টেম এবং একই মাসে তারা তাদের ইউথ বেসড ব্র্যান্ড ডিজুস বাংলাদেশে লঞ্চ করে, যা অলরেডি নরওয়ে এবং হাঙ্গেরিতে চালু ছিল। ডিজুস শুরুতে তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেও একসময় গ্রামীণফোন বন্ধ করে দেয় প্ল্যাটফর্মটি। 2005 সালেরই সেপ্টেম্বর মাসে দেশে প্রথম এজ ও ভয়েস SMS চালু করে গ্রামীণফোন। মার্কেটে ইতোমধ্যে একটেল, বাংলালিংক, টেলিটক এবং ওয়ারিদের মতো কম্পিটিটররা চলে আসলেও গ্রামীণফোনের গ্রোথ ছিল অপ্রতিরোধ্য। এদিকে 2006 সালে সাবস্ক্রাইবার সংখ্যা 1 কোটিতে পৌঁছে যায়। পরবর্তী বছরগুলোতে গ্রামীণফোন বিল পে সার্ভিস, বিজনেস সলিউশন ফর বিজনেস ক্লাস অ্যান্ড কমিউনিটি, ভ্যালু অ্যাডেড সার্ভিস, মিসড কল অ্যালার্ট, পে ফর মি সার্ভিস এর মতো একের পর এক অসাধারণ সেবাসমূহ লঞ্চ করতে থাকে। সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ার সাথে সাথে প্রফিটও বাড়তে থাকে কোম্পানিটির। 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত যথাক্রমে 674.36 কোটি, 691.29 কোটি এবং 748.3 কোটি টাকা নেট প্রফিট করে কোম্পানিটি। 2007 সালের 25 জুন গ্রামীণফোনকে পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা হয়। এদিকে 2008 সালের জুন মাসে গ্রামীণফোনের সাবস্ক্রাইবার সংখ্যা 2 কোটিতে গিয়ে পৌঁছায়। এদিকে 2009 সালের ফেব্রুয়ারি মাসে গ্রামীণফোন এজ এনেবলড ইন্টারনেট মডেম লঞ্চ করে। এ ধরনের উত্তরোত্তর সাফল্যের ধারাবাহিকতায় জুলাই 2009 সালে 486.08 কোটি টাকার আইপিওর অনুমোদন পায় গ্রামীণফোন, যা ছিল বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের তৎকালীন ইতিহাসে সর্বোচ্চ আইপিও। যদিও 2020 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ সেলফোন অপারেটর রবি 523.7 কোটি টাকার আইপিওর অ্যাপ্রুভাল পেয়ে 11 বছর পর গ্রামীণফোনের এই রেকর্ডটি ভাঙতে সক্ষম হয়। স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পরপরই গ্রামীণফোনের প্রফিট বাড়তে থাকে। 2008 সালের 299.38 কোটি টাকা থেকে 2009 সালে প্রায় 400% প্রবৃদ্ধিতে নিট প্রফিট গিয়ে দাঁড়ায় 1496.81 কোটি টাকায়। এছাড়াও কোম্পানিটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তথ্যসূত্রে জানা যায় জিপির শেয়ার প্রতি আয় 2009 সালে বেড়ে গিয়ে দাঁড়ায় 12.08 টাকায়, যা 1 বছর আগে মাত্র 2.46 টাকা ছিল। কাস্টমারের চাহিদা অনুযায়ী সার্ভিসে একের পর এক নতুন নতুন ইনোভেশন এবং এক্সপিরিয়েন্স লঞ্চ করতে থাকে কোম্পানিটি। পরবর্তী বছরগুলোতে কাস্টমার এক্সপিরিয়েন্স ল্যাব, ই কেয়ার সলিউশন সহ গ্রাহকদের জন্য অসাধারণ সব প্যাকেজ অফার প্রোভাইড করে তারা। 2010 সালে জিপি ফাইন্যান্সিয়াল সার্ভিস মোবি ক্যাশ লঞ্চ করে। 2013 সালের অক্টোবর মাসে তারা বাংলাদেশে 3G সার্ভিস চালু করে এবং পরবর্তী বছরের মার্চের মধ্যেই দেশের 64টি জেলায় ফাস্টেস্ট 3G নেটওয়ার্ক কভারেজ গড়ে তোলে। 2014 সালের অক্টোবর মাসের সাবস্ক্রাইবার সংখ্যাও গিয়ে পৌঁছায় 5 কোটিতে। এদিকে 2015 সালে তারা লঞ্চ করে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিপি মিউজিক। লঞ্চের 4 মাসের মধ্যেই তাদের এই প্ল্যাটফর্মটির ট্রায়াল সাবস্ক্রাইবার সংখ্যা গিয়ে দাঁড়ায় 17 লক্ষ এবং ছিল 6 লক্ষ পেইড ইউজার। খুবই অল্প সময়ে বাংলাদেশের ডিজিটাল মিউজিক ইন্ডাস্ট্রির টপ পজিশনটি দখল করে নেয় জিপি মিউজিক। অক্টোবর 2016 সালে ডিজিটাল ওয়ালেট সার্ভিস জিপে লঞ্চ করে কোম্পানিটি, যা দিয়ে ফোনে রিচার্জ করার পাশাপাশি ইউটিলিটি বিল, ইন্টারনেট বিল সহ ট্রেনের টিকিট পারচেজ করারও অপশন ছিল। তার পরবর্তী বছর 2017 সালে মুভি, নাটক এবং লাইভ স্ট্রিমিং এর জন্য চালু করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপ। 2017 সালে মাইজিপি অ্যাপ লঞ্চ করা হয়, যা দিয়ে সাবস্ক্রাইবাররা রিয়েল টাইম ইউসেজ মনিটর করা, ফ্লেক্সিলোড, পার্সোনাল প্রায়োরিটি অনুযায়ী সেল ও ডাটা প্যাকেজ সেট করা, ভ্যালু অ্যাডেড সার্ভিস ম্যানেজ করা থেকে শুরু করে জিপির অন্যান্য সার্ভিস এবং উবার ও সহজের মতো বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ পরিচালনা করার সুবিধা পায়। 2018 সালের ফেব্রুয়ারি মাসে গ্রামীণফোন বাংলাদেশে সবার আগে 4G LTE সেবা চালু করে। এছাড়াও বাংলাদেশের স্টার্টআপগুলো ডেভেলপমেন্টের জন্য প্ল্যাটফর্ম হিসেবে এসডি এশিয়ার সাথে সম্মিলিতভাবে জিপি 2015 সাল থেকে জিপি এক্সেলারেটর প্রোগ্রাম রান করছে। এই প্ল্যাটফর্মটির মাধ্যমে সেবা XYZ, সিমেড হেল্প, র্যাপ্টো সহ আরও বেশ কিছু সফল উদ্যোগ উঠে এসেছে। সর্বশেষ 2019 সালে কোম্পানিটির রেভিনিউ ছিল 14,370 কোটি টাকা, যা আগের বছরের 13,280 কোটি টাকা থেকে 8.1% বেশি। অন্যদিকে সে বছর কোম্পানিটির প্রফিটের পরিমাণ ছিল 34.51 কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল 25.56 টাকা। গ্রামীণফোন গত 23 বছর ধরে বাংলাদেশে এর কার্যক্রম বেশ সাফল্যের সাথে পরিচালনা করে আসছে। কোম্পানিটির এই সাফল্যের পেছনের কারণগুলো কি হতে পারে? বাংলাদেশের টেলিযোগাযোগ ইন্ডাস্ট্রিতে যখন শুধুমাত্র সিডিএমএ টেকনোলজি দিয়ে সিরিসেল সার্ভিস দেওয়া যাচ্ছিল, তখন গ্রামীণফোন এই মার্কেটে জিএসএম টেকনোলজি নিয়ে আসে, যা বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে ব্রেক থ্রু বলা যায়। সিডিএমএ টেকনোলজিতে রান করা সিরিসেলের ইউজাররা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিতে লিমিটেশন, ডিভাইস চয়েসে লিমিটেশন, কল ড্রপ, ইনকামিং কলের টাকা কাটা, এমনকি কল কানেক্ট হওয়ার আগে থেকেই চার্জ কাটার মতো ইস্যুগুলো ফেস করছিল। তার প্রেক্ষিতে গ্রামীণফোন তাদের জিএসএম টেকনোলজি দিয়ে গ্রাহকদের ইনোভেটিভ ও কনজিউমার ফ্রেন্ডলি সার্ভিস দিয়ে আসছিল। এছাড়াও যাত্রা শুরু থেকে গ্রামীণফোন বাংলাদেশের জনসাধারণের জন্য প্রিমিয়াম টেলিযোগাযোগ সার্ভিস প্রোভাইড করে আসছে। গ্রাহকদের জন্য জিপি যে শুধুমাত্র নতুন নতুন সার্ভিস এনেছে তা কিন্তু নয়, এসব সার্ভিসসমূহ গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য চমৎকার সব প্রমোশনাল অ্যাক্টিভিটিস ও মার্কেটিং ক্যাম্পেইন আনার ক্ষেত্রেও গ্রামীণফোনের নাম সর্বপরিচিত। অপেক্ষা, মা, স্বপ্ন যাবে বাড়ি,
চলো বাংলাদেশ অ্যাডভার্টাইজমেন্ট প্রজেক্ট সহ আরও প্রচুর ইমোশনাল এবং সময় উপযোগী সাকসেসফুল ক্যাম্পেইনসমূহ গ্রামীণফোনের কার্যক্রমকে করেছে আরও শক্তিশালী। এছাড়াও বাংলাদেশের ক্রিকেট টিমকে গ্রামীণফোনের স্পন্সরশিপের মাধ্যমে বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হয়েও মানুষের মনে বেশ ভালোভাবে জায়গা করে নিতে পেরেছে গ্রামীণফোন। গ্রামীণফোন বাংলাদেশের জনসাধারণের জন্য বেশ অনেক ধরনের CSR ক্যাম্পেইনও চালিয়ে গিয়েছে, যার মধ্যে 2014 সালে তাদের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের জন্য GSM এর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2014-তে গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড ও 2018 সালে বাংলাদেশ CSR লিডারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনোভেশন ইন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড অর্জন করে তারা। 2020 সালের 12 নভেম্বরের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় অনলাইন শিক্ষার মান আরও শক্তিশালী করার জন্য গ্রামীণফোন সারা দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যের এবং কাস্টমাইজড ডেটা ব্যাগ সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি দেশের অর্থনীতিতে গ্রামীণফোনের অবদান বেশ উল্লেখযোগ্য। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত রাষ্ট্রের রাজস্ব দপ্তরে গ্রামীণফোনের কন্ট্রিবিউশনের পরিমাণ ৭৫,৪৫০ কোটি টাকা। 2014 থেকে 2017 সাল সহ এখন পর্যন্ত বেশ কয়েকবার দেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার অব দ্য ইয়ার খেতাবটি অর্জন করেছে তারা। ইনভেস্টর এবং এমপ্লয়ি ম্যানেজমেন্টে তাদের পারফরম্যান্স লক্ষণীয়। 2019 সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী গত 6 বছরে কোম্পানির মোট শেয়ার হোল্ডারের রিটার্নের পরিমাণ 87.31%। অসাধারণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য একাধারে 2010, 2011 এবং 2013 সালে 3বার তারা বিডি জবসের বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়। বিশ্বজুড়ে 5G সার্ভিসের অ্যাডাপ্টেবিলিটি রেট বাড়ছে। BTRC 2021 সালের মধ্যে বাংলাদেশে 5G কানেক্টিভিটি চালু ও 2023 সালের মধ্যে দেশের প্রতিটি জেলায় 5G পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। তারই প্রেক্ষিতে দেশের শীর্ষ অপারেটর হিসেবে গ্রামীণফোনের প্রস্তুতি বেশ ভালোভাবেই এগোচ্ছে। 5G জিনিসটা যে একটা অপারেটরই তার একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট নিয়ে আসে তা না। 5G আমাদের বুঝতে হবে যে 5Gটা কিন্তু একটা ইকোসিস্টেম বিল্ড করে, কানেক্টিভিটি, এবং এটা IoT মেশিন টু মেশিন কানেক্টিভিটিগুলো, IoT, ICT, যে বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্ম, এই প্রত্যেকটাগুলোকে একসাথে সমন্বিত করে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে বিশেষ করে এন্টারপ্রাইজগুলোতে একটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট করে। তো এটা একটা ইকোসিস্টেম অলটুগেদার বিল্ড করা। এটা করার জন্য স্পেকট্রামটা অবশ্যই ইম্পর্টেন্ট যখন 5G লঞ্চ হবে। তার আগে আমাদের কিছু প্রিপারেশন আছে। গ্রামীণফোন ওই প্রিপারেশনগুলোতে অনেক এগিয়ে গেছে অলরেডি। কিছু কিছু ইস্যুতে বিভিন্ন সময় সমালোচিত হলেও অগ্রগতির পথে কখনো আটকায়নি গ্রামীণফোন। BTRCর সাথে লাইসেন্স নবায়ন ফি ও ট্যাক্স ইস্যুতে প্রতিষ্ঠানটি ঘিরে কিছু নেগেটিভিটি তৈরি হলেও হাইকোর্টের হস্তক্ষেপে বর্তমানে ইস্যুটি শান্তিপূর্ণ শুরু হওয়ার পথ খুঁজছে কোম্পানিটি। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথমবারের মতো বাংলাদেশি CEO হিসাবে ইয়াসির আজমানকে নিযুক্ত করে। পূর্বে তিনি কোম্পানিটির ডেপুটি CEO হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে গত বছরের একই সময়ের তুলনায় 25% বৃদ্ধি পেয়েছে তাদের আফটার ট্যাক্স নেট প্রফিট এবং তৃতীয় কোয়ার্টারে মোট রেভিনিউয়ের পরিমাণ 3,560 কোটি টাকা। গ্রামীণফোন কি পারবে সামনের প্রতিযোগিতাপূর্ণ সময়েও সেরা টেলিকমিউনিকেশন ও ডিজিটাল সার্ভিস দিয়ে দেশের মোবাইল ফোন অপারেটর ইন্ডাস্ট্রির লিডারশিপ পজিশনটি ধরে রাখতে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।